আমি তোমাদের অঙ্কের শিক্ষিকা অন্বেষাদি। আমি তোমাদের অঙ্কের একটা পার্ট পড়াবো, ঠিক আছে? তো তোমাদের অঙ্কের যে সূচিপত্রটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে দেখো যে অধ্যায়গুলো আছে, বাস্তব সংখ্যা প্রথমে, সূচকের নিয়মাবলী, লেখচিত্র, স্থানাঙ্ক জ্যামিতি, রৈখিক সহ সমীকরণ, সামন্তরিকের ধর্ম। আর এই 9 নম্বর চ্যাপ্টারটা ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। না, এটা নেই। এই সামন্তরিকের ধর্ম এইটা এই পর্যন্তই আছে। সামন্তরিকের ধর্ম এই পর্যন্ত আছে, আর সম্ভবত এই সম্পাদ্যটা আছে, 13 নম্বর সম্পাদ্যটা আছে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের প্রথম টার্মের সিলেবাস, ফার্স্ট টার্মের। আমি এটা তোমাদের তো সম্ভবত ডায়েরি দেওয়া হবে, তখন তোমরা পেয়ে যাবে। আর আমি এটা সিলেবাসটা ছবি তুলে পাঠিয়ে দেবো গ্রুপে, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি তোমাদের সূচকের 2 নম্বর অধ্যায় এই সূচকের নিয়মাবলী এটা শুরু করছি, ঠিক আছে? সূচকের নিয়মাবলী, এই 2 নম্বর চ্যাপ্টারটা, ঠিক আছে? এইটা শুরু করছি আমি তোমাদের। সূচক, এই সূচক বলতে আমরা কি বুঝি? সূচক মানে হচ্ছে যেটা সূচিত করে মানে হচ্ছে কাউকে বোঝাচ্ছে। আমরা বাংলায় সূচক যেটাকে বলি, ইংলিশে বলি এটাকে পাওয়ার, ঠিক আছে? এই পাওয়ারটা কি করে পাবো? মানে পাওয়ারটা কার রেসপেক্টে আসে? পাওয়ারটা আসেই বা কোথা থেকে, তাই না? মানে আমরা যখন 2 লিখি, তার মানে এখানে বোঝাচ্ছে এখানে একটা 2 আছে, একটা। যখন 2 ইন্টু 2 লিখি, তখন এটাকে কি বোঝায়? এখানে দুটো 2 আছে, তো দুটো 2 আমরা এটাকে 2 স্কোয়ার লিখলাম। কেনই বা এরকম করে লিখলাম? এরকম কেন লিখতে হলো? দুটো 2 তো ইজিলি লেখা যায়, 3টে 2ও ইজিলি লেখা যায়, 3টে 2 লেখা যায়, 3টে 2 গুণ আকারে লেখা যায়। কিন্তু যখন আমরা অনেক বড় সংখ্যক লিখব, তার মানে যদি আমরা 100টা 2 লিখতে যাই, তখন কি আমাদের এই জায়গাটা হবে? এইটুকু জায়গার মধ্যে আমাকে ধরো এইটুকু একটা জায়গা দিয়েছে, বলেছে তুমি এটার মধ্যে 100টা 2 লেখো, তখন কি করব? তখন এই 100টা 2কে বোঝানোর জন্য একটা ছোট্ট রূপ নেওয়া হলো। সেই রূপটা কিরকম? এইরকম 2 লিখলাম, লিখে তার মাথায় 100 লিখে দিলাম। আমার এইটুকু জায়গার মধ্যে একদম কমপ্লিট হয়ে গেল, বুঝে গেলাম। যে লিখতে বললো সেও বুঝে গেল এখানে 100টা 2 আছে। তাহলে কি করে বুঝলো সে দেখলো যেটা বড় সংখ্যা আছে, সেইটা, যে সংখ্যাটাকে বারবার লিখতে বলেছে সেটা বড় আকারে লেখা হয়েছে। মানে আমরা বলছি 2কে 100 বার লিখবো, মানে যাকে বেশি বারবার লিখবো সেটা বড় আকারে হবে, আর যতবার লিখবো সেইটা ছোট্ট আকারে মাথার ওপরে। দেখো আমি লিখলাম কেমন, দেখেছ? মানে একটা বক্স করে নিলাম, তার মানে মাথার ওপরে। কোনো সময় কিন্তু এইরকমভাবে লিখবো না, কারণ তোমাদের এটা লিখেছো 7 ক্লাস 7 করেছো, কিন্তু 7-এও মানে আমি যখন ক্লাস হতো তখন দেখেছি 7 শিখে এসেও ক্লাস 9 এই কিন্তু সূচক লেখাতে খুবই ভুল হয়। মানে 100 জনা স্টুডেন্টের মধ্যে 90 জনা স্টুডেন্ট এটা লিখতে ভুল করে। তোমরা ক্লাস 7 লিখেছো কিন্তু তাও ভুল হয়।
ওই জন্য আমি প্রথম থেকেই বলছি এটা লেখার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মটা এই রকমভাবে লিখে দিলে কিন্তু হবে না। এটাকে কি আকারে লিখতে হবে, যাকে বারবার লিখতে বলা হচ্ছে সেটা বড় হবে, এবং তার যে মাথা, এই যে বাউন্ডারি মাথা, এটার ওপরে যতবার লিখতে বলা হচ্ছে সেইটা হবে, ভুল যেন না হয়। তাহলে আমি যদি বলি এবার এ কে এন বার লেখো, তাহলে কি লিখবো, তাহলে এ উপরে এন। ক্লিয়ার? এইটা হলো সূচিত করা। এবং এই যে সূচিত করা, তো সূচিত করার মধ্যে আমরা দুটো জিনিস পাচ্ছি। একটা হচ্ছে যে সংখ্যাটাকে বারবার লিখতে বলা হচ্ছে সেইটা, আর যতবার লিখতে বলা হচ্ছে সেটা। এই যে যাকে বলা হচ্ছে বারবার লিখতে, এইটাকে বলা হয় নিধান। ক্লিয়ার? আর যেটা বলা হচ্ছে মানে যতবার লিখতে বলা হচ্ছে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, সেইটাকে বলবো সূচক। আমার যদিও বাংলাটা বেশি মনে থাকে না, আমি পড়ানোর সময় দেখবা এই নিধান সূচক কথাটা খুব কমই বলবো। আমি যেটা বলবো, আমার ইংলিশটা মনে থাকে, বুঝতে সুবিধা হয়। নিধানটাকে বলা হয় বেস, সূচকটাকে বলা হয় পাওয়ার। ক্লিয়ার? বেস কি করে মনে রাখবো? বেস, বেস মানে হচ্ছে মাটির তলা, মানে ভূমি যেটাকে বলা হয়। এই যে পাওয়ারটা কার উপর দাঁড়িয়ে আছে, কার উপর লিখছি, দেখো এর ওপরে লিখছি, এর মাথার উপরে লিখছি, তাই লিখছি না? তাহলে এই এটাকে বলবো বেস, মানে এন যে যাকে সূচিত করছে তা একজনের, এনটা তো কারোর উপর নির্ভরশীল, মানে এন এ কে সূচিত করছে। তাহলে যার উপর নির্ভরশীল আমরা কি দাঁড়িয়ে থাকি যখন, তখন তো আমরা মাটির ওপর নির্ভরশীল হই, মানে ভূমিটার ওপর নির্ভরশীল হয়। আমরা তো শূন্যে দাঁড়াতে পারবো না। ধরো আমি দাঁড়িয়ে আছি, আমার নিচে তো মাটি দরকার, ভূমি দরকার, এই ভূমিটা দরকার। তো ভূমিটা যদি না হয় তাহলে আমি কি দাঁড়িয়ে থাকতে পারবো এইভাবে? পারবো না। তাহলে এনটা কাকে সূচিত করবে? ও তো এমনি এমনি 100 বার, 100 বার কার 100 বার? এর 100 বার, মানে এইরকমভাবে সূচিত করাটা যার উপর নির্ভরশীল হচ্ছে সেটাকে বলবো বেস। আমি নির্ভর করে আছি, কার উপর নির্ভর করে আছি? ভূমির ওপর। আমাকে দাঁড়িয়ে থাকার জন্য নির্ভর করতে হচ্ছে ভূমিকে, তাহলে দ্যাট ইজ বেস। আর আমাকে কে নির্ণয় করছে? সূচক, তাহলে সেটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে? মানে আমার ক্ষমতাটা, আমি এ কতবার লিখছি, এন বার, তাহলে আমার ক্ষমতা হচ্ছে এন বার, তাহলে সেটা হচ্ছে উপরে লিখব। আবার বলছি, বেসটাকে নিচে লিখব, এনটাকে পাওয়ারটাকে উপরে লিখব। তোমাদের মনে হতে পারে যে ম্যাম এতবার একই কথা কেন বলছে, কারণ আমি এই ক্লাস 9-10-এ পড়াতে গিয়ে দেখেছি এই লেখাটা আমি 1 বছরেও ঠিক করতে পারি না। যাদের ঠিক হয় তাদের প্রথমবারেই ঠিক হয়ে যায়, আর যাদের ঠিক হয় না তাদেরকে আমি ঠিকই করতে পারি না। মানে বলেও এই কারণে বারবার বলছি, তোমাদের কিন্তু এই বেস লেখা আর তাড়াতাড়ি লিখবে যখন অঙ্ক করবে, তখন তারা এত ধরে ধরে আমার মতো এইভাবে লিখবে না, তখন খুব তাড়াতাড়ি লিখতে হবে। ধরো a⁴x ইন্টু x⁴b, তখন তাড়াতাড়ি লিখতে হবে, আরও অনেক বড় বড় সংখ্যা আসবে। একজনের মাথায় হয়তো 2-3টে সংখ্যা হলো m+n/2 এরকম আসবে, তখন কিন্তু এই যে লেখার পাওয়ারটা এরকম করে পাশে লিখে দেবে না। অধিকাংশ মেয়ে এইভাবে লিখে দেয়, দিয়ে পুরো 0 হয়ে যায় পরীক্ষার সময়। এই কারণে আমি লেখার প্যাটার্নটা কিন্তু বারবার বলছি, 1-2 বার না, বারবার বলছি। ঠিক আছে? বেস জিনিসটা, তারপর হরফটা বড় ছোট প্রত্যেকে
এই বেসটা যে আকারে লেখে, যে সাইজের লেখে, পাওয়ারটাও সেই সাইজের লিখে দেয়। তা নয়, বেসটা বড় হবে, পাওয়ারের আকারটা কিন্তু ছোট হবে। এটা কিন্তু আমি বারবার বলছি, খুব ভুল হয়, ভুল হওয়ার একটা বিশাল বড় জায়গা, তাই আমি বারবার বলছি, ঠিক আছে? তাহলে বুঝে গেলে বেস কোনটা আর পাওয়ার কোনটা, সূচকের মেন জিনিস। এইবার এই বেস আর পাওয়ার নিয়ে কতগুলো আমরা মানে সূচকটা বোঝানো তো কিছু না, ঘাতটাকে বোঝাচ্ছে, এটাকে আর একটা নামও বলে, ঘাতও বলে। তাহলে এটাকে কি আমরা বর্গ বলি না? এই ওপরের এটাকে, টুটাকে, এটাকে কি বলি? ঘন। এটাকে বলি বর্গ, এটাকে বলি ঘন। তাহলে এটা যখন 1/3 হবে, তখন আমরা কি বলবো? পড়েছি আমরা, ক্লাস 8-এ পড়েছি, আমি একটু রিমাইন্ডার দিয়ে দিই। ঘনমূল। যখন কোনো একটা কিছুর পাওয়ার 1/3 হবে, সেটাকে বলবো ঘনমূল। যখন একটা কোনো কিছুর পাওয়ার 1/2 হবে, সেটাকে বলবো বর্গমূল। তাহলে কোনো কিছুর একটা পাওয়ার যদি 1/n হয়, এটাকে বলবো n-তম মূল। মনে থাকবে? ওটা কি হয়েছিল? 8-এর ঘনমূল করো। তাহলে আমরা 8-এর যদি ঘনমূল করতাম, তখন কি করতাম? 8কে উৎপাদকে ভাঙতাম, 2 × 2 × 2 ভাঙতাম। ভেঙে এটাকে কত আকারে প্রকাশ করা যায় দেখতাম, 2-এর কিউব। তাহলে 2-এর কিউব হচ্ছে, ঘনমূল করলে কি হয়ে যেত? 2 বেরোতো। তাহলে কেন করতো? মানে এই 3টে 2 থেকে একটা 2কে তুলে নিতাম। সেই রকম এই n-তম মূল মানে একে n-এর ঘাত আকারে প্রকাশ করব, n-কে একে n-এর ঘাত আকারে প্রকাশ করব, দিয়ে একটা মূলকে তুলে নেব, মানে n-খানা পার্টে ভাগ করব, দিয়ে একটা পার্ট হবে n-তম মূল। এটা যেমন 3টে পার্টে ভাগ করলাম, করে একটাকে নিলাম। আর বর্গমূল করতে গেলে কি করি আমরা? বর্গমূল করতে গেলে 2টো ভাগে ভাগ করি, দিয়ে একটা পার্টকে তুলে নিই বর্গমূল, তাই না? সেরকম n-তম মূলকে n-খানা পার্টে ভাগ করব, দিয়ে একটা তুলে নেব। ধরো 81, 81-র বর্গমূল করো তো। 81-র যেই বর্গমূল করব, তখন কি করব? 2টো ভাগে ভাঙার চেষ্টা করব। বর্গ কথাটা আসলেই, বর্গমূল, বর্গ কথাটা আসলে আমাদের মাথায় কি কি ক্লিক করে? হট করে মাথায় চলে আসে, না একে 2টো ভাগে ভাগ করতে হবে, যেই বর্গ আসে। তাহলে 81-কে বর্গ করো, 9 × 9। তাহলে 81-র বর্গমূল কত? 9। কীভাবে লিখব? √81 = 9। রাইট, একদম রাইট। কিন্তু এটাকে 81-কে যদি বলি চতুর্থ মূল আকারে লেখো, মানে 4th রুট, চতুর্থ মূল আকারে যদি লেখো, তাহলে মানে 4টে ভাগে ভাগ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করি আমরা। 81-কে 3, 27, 3, 9, 3, 3, তার মানে হচ্ছে এটা 4টে 3 আকারে প্রকাশ করলাম, দিয়ে চতুর্থ মূল কত হবে? 3। তাহলে লিখবো কি করে? এইরকমভাবে রুট দেব, এইখানটা 4 দেব, 81 লিখব, দিয়ে কত লিখব? 3। এটা কী করে হলো? একটু ভেঙে বলি।
81 মানে 3^4, আর এই 4টা মানে কত 1/4, তাই এই 4 কেটে গেল, দিয়ে হয়ে গেল 3। আবার বলছি মানে n-তম মূল, তাহলে n-তম মূল বললে কি হবে, এইখানটা শুধু n, সরি এইখানটা শুধু n হবে, এটাকে লেখা হয় a⁴1/n, এইভাবে n-তম মূল। এই মূলগুলো কিন্তু খুব কাজে লাগবে, মানে বলবে, এই কারণে আমি তোমাদের বললাম এইগুলো কাজে লাগবে। কিন্তু কোনো সংখ্যাকে 4 মানে চতুর্থ মূল বার করা, পঞ্চম মূল বার করা, এগুলো লাগবে। চতুর্থ পঞ্চম মূল পর্যন্ত এরকম আছে, কোনো সংখ্যার বার করতে হবে, তার জন্য আমি তোমাদের এটা বললাম। এবার কিছু ধর্ম বলি, মানে সূত্র যেটাকে বলি আমরা, সূত্রও বলতে পারো তোমরা। একটু প্রিভিয়াস ক্লাসে চলে যাই 7-এ, যেমন প্রিভিয়াসে পড়েছিলাম একই বেস যদি থাকে এবং পাওয়ার দুটো যদি আলাদা হয়, তাহলে বেস কাকে বলা হয় এক্স, পাওয়ার কাকে বলছি এন এম। তাহলে এইরকম বেস যদি একই থাকে, পাওয়ার দুটো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, x⁴m প্লাস n, ঠিক আছে। বেস যদি এক থাকে আর ভাগ আকারে থাকে, তাহলে পাওয়ার দুটো বিয়োগ হয়ে যায়। এটা তোমরা ক্লাস 7-এই পড়েছো না, আমি শুধু রিমাইন্ড করে দিলাম। আর কি ছিল, x⁴m হোল n। এই যে ব্র্যাকেটের মানে কি, গুণ না, ব্র্যাকেট মানে কি, এটা x⁴n কতবার আছে, x⁴mটা n বার আছে, x⁴m কতবার আছে n বার, তাহলে এটা কি হয়ে যাবে x⁴m n। আমরা ধরো 2² তার কিউব থাকলে কি লিখতাম 2⁶, মানে 3 আর 2 গুণ হয়ে যায় পাওয়ারটা, ঠিক আছে। এবার এই সূত্র গেল, এই গেল। এবার একটা মজার জিনিস দেখো, আমরা ক্লাস 7-এই ছিল 2⁴0, 5⁴0, এগুলোর ভ্যালু বসিয়েছিলাম 1, মনে পড়ছে? না পড়লেও আমি বলে দিচ্ছি, কোনো কিছুর পাওয়ারটা, যে কোনো সংখ্যা বলো, কোনো চলরাশি বলো, যেমন a⁴0, যে কোনো যা খুশি, এগুলোর পাওয়ার যদি 0 হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো, তার ভ্যালুটা হবে 1। কেন 1? কারণটা হচ্ছে এই a⁴0 ধরো, 0 মানে কি, সেই সংখ্যা থেকে সেই সংখ্যা বিয়োগ করা। আমি একটা সংখ্যা নিলাম m, 0কে কি আকারে লিখলাম m - n লিখলাম। আবার সূচকের নিয়ম অনুযায়ী যদি পাওয়ারে মাইনাস চিহ্ন থাকে, তাহলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে এটাকে কি আকারে লিখতে পারি, a⁴m বাই a⁴m, হয়তো a⁴m বাই a⁴m। আমি আগে এইমাত্র পড়লাম না যে মানে পাওয়ার বেস দুটো যদি একই থাকে, পাওয়ার দুটো যদি থাকে ভাগ আকারে, তাহলে সেটা কি হয়ে যায়, বিয়োগ আকারে চলে আসে। তাহলে আমি সেটা উল্টো দিক থেকে নিলাম, রিভার্স করলাম, বিয়োগ ছিল সেটাকে ভাগ আকারে প্রকাশ করলাম। তাহলে আমরা জানি সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয়, তার মান 1। তার জন্য কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, তাহলে সেটার মান কত হবে, 1। সেটা এরকমভাবেও লিখতে পারো, 2⁴0, তো এরকম করো না, 2p - p, তাহলে 2p বাই 2p, সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে কত হবে, 1, ব্যাস।
তাহলে আলটিমেটলি কি হলো, কোনো সংখ্যা বা চলরাশি যার খুশি পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা কি হয়ে যাবে 1। আচ্ছা 20 মিনিট হয়ে গেল, আর দু একটা দিয়ে সূত্র দিয়ে আজকের মতো করে দিই, দাঁড়াও। এবার আর একটা জিনিস শেখাই, সেটা হচ্ছে আমরা লিখে থাকি না x⁻⁻1, এটাকে কি আকারে প্রকাশ করব? মাইনাস মানে কি? মাইনাস কখন আসে? যখন মানে মাইনাস আসে কখন? 8 থেকে 4 বিয়োগ করলাম, কত আসবে? 4। কিন্তু 4 থেকে যদি 8 বিয়োগ করি আসবে -4। তাহলে নেগেটিভ ভ্যালুটা কখন আসছে? যখন ছোট থেকে বড় বিয়োগ করব তখন আসছে। তাহলে এই x⁻যে -1, এই জায়গাটা আমরা কি লিখতে পারি? একটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যা বিয়োগ করব, যার বিয়োগফল হবে 1। মানে যা খুশি লেখো, লেখো না যা খুশি, যে কোনো একটা ছোট বড় সংখ্যা, ধরো 2, 3 নিলাম, তাহলে কি লিখব? 2 - 3, ছোট থেকে বড়টা বিয়োগ করতে হবে, তবেই তো -1 থাকবে। আবার দেখো এটা মানে কি? আবার সেই একই জিনিস, x² বাই x³। এটা মানে কি? কটা x আছে? 2টো x। আর এখানে কটা x আছে? 3টে x। তাহলে ভাগ করলাম, মানে কাটাকুটি করলাম, তোমাদের ভাষায় কাটাকুটি, কাটাকুটি করে কি বেরোলো? 1/x হলো। তাহলে কি লেখা যায় আলটিমেটলি? তাহলে কি লেখা যায়? x⁻−1কে কি লেখা যায়? 1/x। তার মানে যেই মাইনাস থাকবে সেটা নিচে চলে আসবে। কিরকম আর একটা দেখাই, x⁻−3 ধরো। -3 মানে এমন দুটো সংখ্যা নিতে হবে যেখানে কি হবে? বিয়োগফলটা 3 হবে, -3, মানে ছোট থেকে বড়টা বিয়োগ করতে হবে। যে কোনো দুটো সংখ্যা নাও, 2 আর 5 নিলাম, তাহলে 2 থেকে 5 বিয়োগ দিলাম, তাহলে -3। তাহলে x² বাই x⁵। তাহলে কি লিখবো? x ইন্টু এক্স ইন্টু, ও সরি, উপরে তো দুটো আছে, নিচে 5টা। হলো? তাহলে দুটো কেটে দিলাম, x³। ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে? আমি আলটিমেটলি কি বললাম? যদি মাইনাস থাকে তাহলে সেটা 1/x³ হয়ে যাবে, মানে নিচে চলে আসবে। তার মানে x⁻⁻n থাকলে সেটাকে লিখবো 1/x⁻n। ক্লিয়ার? বুঝতে পারলে? বোঝার কথা, না বুঝতে পারলে বলবে, আমাকে বুঝিয়ে দেবো আবার। তাহলে এইরকমভাবে যদি 1/x⁻−n থাকে, তাহলে এটা যখন উপরে লেখা হবে কিভাবে লিখবো? x⁻−(-n), তাহলে হয়ে যাবে x⁻n। কেন? মাইনাস মাইনাসে প্লাস। তাহলে কি বুঝছো? এটা থেকে আমি ছোট করে বলতে পারি যে যখন কোনো সংখ্যাকে 1 আকারে লিখবে, 1 আকারে, তখন সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো পাওয়ারটাতে মাইনাস সাইন ছিল, কে 1 আকারে লিখেছি, প্লাস সাইন হয়ে গেছে। এখানে 1 আকারে ছিল হচ্ছে তোমার, এ দেখো এখানে হচ্ছে প্লাস সাইন ছিল, এখানে মাইনাস সাইন হয়ে গেছে 1 আকারে লিখলে। ঠিক আছে? মানে উল্টে যাচ্ছে সাইনটা। ঠিক আছে? এইটুকু আজকে পড়ো। দেখবে আমি যে কটা সূত্র পড়ালাম তোমাদের বইয়ের পেজ, বুক পেজ 21, 22 আর 23-এর মধ্যেই থাকবে। এই 3টে পেজেরই সূত্র পড়ালাম। ঠিক আছে?
এখান থেকে দেখবে একটু অঙ্ক টঙ্কগুলো, আমি করাবো, কোনো চিন্তা নেই। আমি সূত্রগুলো আগে ভালো করে পড়াই। আচ্ছা, এই দিকটাও দেখবে, 23 পেজে দেখবে, 24 পেজেও আছে কিছু দু একটা সূত্র। আমি তো ওরকম বই ধরে এরকমভাবে পড়াতে পারছি না, মানে আমি আগে সূত্রগুলো পড়িনি আমার নিজের মতো, আমি তোমার বই থেকে দাগ দিয়ে দেবো, দিয়ে যেগুলো বাকি থাকবে আমি আবার রিভাইজ করে দেবো, ঠিক আছে? আজকে এই কটা সূত্র দেখো, এই 4টে পেজের সূত্রগুলো দেখো, পরের দিন আমি আবার আর কিছু সূত্র আছে বোঝানোর, সেগুলো বুঝিয়ে দেবো।